এই ধরনের প্রশ্ন আসলে যারা করে, যারা আমাদের মধ্যে যে নাগরিকরা এ ধরনের প্রশ্ন নিয়ে আসলে বিন্দুমাত্র সন্দেহাতীত, তাদের জন্য আসলে আমার কাছে মনে হয় তারা ওই গণ অভ্যুত্থানে যারা এখনো পর্যন্ত আহত আছে, তাদের থেকেও আসলে তারা অনেক বেশি গুণে আহত অবস্থায় আছে। তো তাদের প্রয়োজন হচ্ছে, আমাদের প্রয়োজন তাদেরকে মানসিক চিকিৎসা দেওয়ার। একটি মানুষ তো আসলে ২৬ বছর বয়সে হুট করেই সে ২৬ বছর বয়সে আসেনি। সে বিভিন্নভাবে স্কুল, তার প্রাইমারি স্কুল, তার হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এ সকল ধাপ পেরিয়ে তারপরে সে এই বয়সে এসেছে। এবং এক্ষেত্রেও দেখা গিয়েছে যে আপনার বিভিন্ন সামাজিক সংগঠন বা সামাজিক কার্যক্রম, খেলাধুলা, যেহেতু আমাদের জন্মই এখানে, এখানকার আশেপাশের মানুষদের সাথে খেলাধুলা থেকে সামাজিক যে বন্ধন সব কিছুই আমরা ওতপ্রোতভাবে জড়িত। এখানে বেশিরভাগ মানুষই আসলে আমাদেরকে সেই ছোটবেলা থেকেই চিনে এবং তাদেরকেও ছোটবেলা থেকে দেখে আসছে। আর আপনি আরও যদি আমি অ্যাড করি যে একটি মানুষের পরিচয় অনেক কিছুর মধ্যে রয়ে রয়ে যায়। আমাদের যদি গভর্নমেন্ট সার্টিফিকেটস বা গভর্নমেন্ট যেই আইডি কার্ডস এগুলোর কথাও বলেন, একটা মানুষের বার্থ সার্টিফিকেট, তারপরে তার এনআইডি কার্ড, তার পাসপোর্ট থেকে শুরু করে অনেক জায়গাতে তাকে বিভিন্নভাবে ভেরিফাই করেই তো সেখানে আসা হয়। আর তারা দুই ভার্সিটিতে পড়াশোনা করেছে, প্রাইমারি স্কুলে একসাথে পড়াশোনা করেছে, হাই স্কুলে একসাথে পড়াশোনা করেছে, কলেজে তারা আলাদা পড়াশোনা করেছে। সো এখানে অনেক মানুষই তাদেরকে আসলে ছোটোবেলা থেকে দেখে এসেছে। এই পাসপোর্ট করতে গিয়ে আপনার স্নিগ্ধর আগের থেকেই পাসপোর্ট করা ছিল, কারণ সে বাইরের ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করছিল। তো তার পাসপোর্ট আগে থেকে করা থাকে এবং মুগ্ধ যখন দেখলো যে স্নিগ্ধ অনেক দূর এগিয়ে গিয়েছে, তো তাদের দুই ভাইয়েরই ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে পড়াশোনা করবে, একসাথে ঘোরাঘুরি করতে পারবে। তো মুগ্ধ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে। তাও বেশি দিন আগের কথা না, আজ থেকে হয়তো ৬ থেকে ৭ মাস আগের ফেব্রুয়ারির দিকে, এই বছরই ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পরে তাকে পাসপোর্ট অফিস থেকে কল করা হয় যে তাদের ফেস ম্যাচিং আসতেছে, যে এই একই ফেসে আরেকজনের পাসপোর্ট আছে। তো যে কারণে তাদের দুই ভাইকেই একসাথে পাসপোর্ট অফিসের ডিরেক্টরের কাছে যেতে হয়, তাদের এনআইডি এবং সব ধরনের ডকুমেন্টস সহ। এবং ডিরেক্টর দেখে উনি অনেক হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলতেছেন যে আপনারা দুজন জমজ, এই তো একটা সমস্যা হয়ে গেল, এই জন্যই ফেস ম্যাচিং আসছে, আচ্ছা ঠিক আছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তারপর উনি সকল ধরনের ডকুমেন্টসে সিগনেচার করে পাঠিয়ে দেন, তারপরে তার মুগ্ধর পাসপোর্ট ইস্যু হয়। আমরা কক্সবাজারে যাই, আমি, আমার বাবা মা এবং আমার ওয়াইফ, আমার স্ত্রী। আমরা কক্সবাজারে যাই ১৭ তারিখ রাতের বাসে। তো এটা আমাদের অনেক আগের প্রি স্কেডিউলড একটা প্ল্যান ছিল, যেহেতু আমার শ্বশুরবাড়ি কক্সবাজারে। তো মুগ্ধই আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে আসতে যায়। তো এর আগেই মুগ্ধর সাথে ওইখানে বাস আসতে ২ ঘন্টা লেট করে। তো সে সময় মুগ্ধর সাথে আমার অনেকক্ষণ গল্প হয়, কথা হয় সমসাময়িক সব কিছু নিয়েই। যেহেতু আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে সব কিছু নিয়ে আমরা গল্প করতাম, মত বিনিময় যেটা বলে আমরা সেগুলো করতাম। তো মুগ্ধর দৃঢ় বিশ্বাস ছিল যে এই রাষ্ট্র কখনো ছাত্রদের উপরে গুলি চালাবে না। কারণ আমাদের হিস্ট্রি যদি দেখেন, ৫২-তে দেখেন, যুদ্ধের সময় দেখেন, ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে আমাদের হিস্ট্রিতে রয়ে গেছে যে ছাত্রদের উপর গুলি চালানোর ফলাফল আসলে কখনোই এই দেশে ভালো হয়নি। তো ওর দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের দেশ তো অবশ্যই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিবে এবং ছাত্রদের উপর গুলি চালাবে না। কিন্তু ১৮ তারিখ আসলে তার এই বিশ্বাসটাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে, যা আমরাও সত্যি খুবই অবাক হয়েছি যে এ ধরনের কোনো কিছু আসলে আমরা প্রত্যাশা করিনি। তো যাই হোক, ১৮ তারিখে বিকালে মাগরিবের নামাজের আগে আমরা জানতে পারি যে মুগ্ধ ইন্তেকাল করেছে। আশিক প্রথম স্নিগ্ধকে ফোন দেয়, মুগ্ধর বন্ধু, যে মুগ্ধ গুলি খেয়েছে বলে। তো তখন আসলে আমাদের বিশ্বাস নেই, স্নিগ্ধ ভেবেছে যে আসলে মুগ্ধ সম্ভবত রাবার বুলেটে আহত হয়েছে। তো স্নিগ্ধর সাথে সাথে এখান থেকে ছুটে যায় এবং আমাকে ফোন করে যে ভাইয়া তাড়াতাড়ি এখন চলে আসো,
মুগ্ধ নাকি রাবার বুলেট খেয়েছে, তো আমি হসপিটালে যাচ্ছি। তো এর মধ্যে আমি আমার যেই বন্ধু আছে এখানে তাদেরকে ফোন দেই হসপিটালে যাওয়ার জন্য, ক্রিসেন্ট হসপিটালে। এবং আমার চাচি আছেন ডক্টর, ওনাকেও কল করা হয়, উনিও তখনই হসপিটালে ছুটে যান। আহ, এর 5 মিনিটের মধ্যেই স্নিগ্ধ আমাকে আবার ফোন কল করে করে বলে যে ভাইয়া আমি কিছু বুঝতেছি না, মুগ্ধর পালস পাওয়া যেতেছে না, বলতেছে তুমি এখনই যে হোক আসার ব্যবস্থা করো। তখন আমার বাবা মা আমার সাথে। তো আমার মা হার্টের রোগী, ওনার হার্টের অনেকটুকু কাজ করে না। তো আমার একটা প্রধান কনসার্ন ছিল আমার মায়ের প্রতি। তো আমি আমার বাবা মায়ের কাছ থেকে তাদের ফোন নিয়ে বলি যে মুগ্ধ আহত হয়েছে, আমাদেরকে এখন ঢাকায় যাওয়া লাগবে। তো আমি কথা বলি, তোমাদের কাছে ফোনটা আমার কাছে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এখন তোমরা ফোন দিয়ে কথা বললে তার চিকিৎসার কাজের সমস্যা হবে। তো আমাদের যেটা আগে প্রয়োজন যে ঢাকায় পৌঁছানো, আমরা আগে ঢাকার দিকে রওনা দিই। তো এই বলে ফোন আমার কাছে রাখে এবং একেবারে লাশের কাছে আসার আগ পর্যন্ত আমার বাবা মা জানতেন না যে আসলে মুগ্ধ ইন্তেকাল করেছেন। তো সেটা বেশ কঠিন পরিস্থিতি ছিল, কারণ তখন যদি আমার মা জানতে পারতেন তাহলে হয়তোবা তাকে সামলানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যেত। তো এই ব্যাপারে মাঝখানে জিজ্ঞেস করা হয়েছে আমাকে যে এখন কি অবস্থা, হয়তো বা প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর বলা লেগেছে যে এখন সিচুয়েশন একটু খারাপ হচ্ছে বা ক্রিটিক্যাল কন্ডিশন, যাতে তারা আস্তে আস্তে মেন্টালি প্রিপেয়ার্ড হয়। তো সেভাবে করে আসলে আসা, এভাবে করেই আসলে আমরা জানতে পারি।